আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, হেমন্তের এই সন্ধ্যায় দূরের কাছে যে যেখানে বসে আজ আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আমি রাবেয়া কান্তা, সহকারী শিক্ষক মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, এম এ মারুফ সোহেলের সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনায় শিক্ষার আলো কর্তৃক আয়োজিত শিক্ষা বিষয়ক বিশেষ টক শো সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা শীর্ষক আয়োজনে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমরা দুজন অতিথির সাথে শুরু করছি। আমি অতিথিবৃন্দকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে যুক্ত হবেন, এখনো হতে পারেননি, তিনি সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাগলনাইয়া। স্যার নিশ্চয়ই খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি এখন পরিচয় করে দিচ্ছি, অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জনাব সর্বরী দে, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাউজান, চট্টগ্রাম। ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাম। অতিথি হিসেবে আরো যুক্ত আছেন জনাব ইয়াসমিনা শিরিন সিরাজউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, আগ্রাবাদ, চট্টগ্রাম। ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নিশ্চয়ই সবাই ভালো আছি। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের কাছে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে গিয়ে সেই প্রশ্নটি করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সম্পূর্ণ অনুষ্ঠানে আমরা আমাদের সাথে চাই। প্রিয় দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আমি প্রথমে সম্মানিত অতিথি জনাব সর্বরী দে, প্রভাষক, ম্যাম আপনার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন ম্যাডাম? জি ম্যাম, ভালো আছি। ভালো লাগার একটি বিষয় হচ্ছে করোনাকালীন সময়েও আমরা যেখানে সবাই আতঙ্কের মধ্যে আছি, তারপরেও যত দূরে থাকি না কেন আমরা আমাদের ডিজিটাল যুগে সবাই কিন্তু কাছে আছি, পাশাপাশি আছি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগে। ম্যাম, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে শিক্ষার্থী অভিভাবকদের সাথে আপনাদের যে অনলাইন যোগাযোগ বা অনলাইনের মাধ্যমে আপনারা ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, এই যে ক্লাস নেওয়ার ক্ষেত্রে সামাজিক সচেতনতা কতটুকু গড়ে তোলা জরুরি বা প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ম্যাডাম, অনেক সুন্দর একটি প্রশ্ন শুরুতেই করেছেন। আমি প্রথমেই আমার পরিচয়টা দিতে চাচ্ছি। তার আগে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সাথে অগণিত বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, যার স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা বিনিময়ের বদৌলতেই আজকে আপনাদের সাথে এভাবে দেখা হচ্ছে। আমরা ডিজিটাল যুগে বাস করছি। করোনা আমাদেরকে কিছুটা থামিয়ে দিলেও আসলে আমরা সবাই যেন কাছাকাছি, আপনি বলেছেন একটু আগে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিক্ষারআলো.com এর সম্মানিত নির্বাহী সম্পাদক এম এ মারুফ সোহেল মহোদয়ের প্রতি। আমি আরো ধন্যবাদ এবং
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অনেকজন শুভাকাঙ্ক্ষীর মধ্যে অন্যতম একজন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুস্তফা আলম সরকার মহোদয়ের প্রতি, যিনি বিভিন্ন সময় আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সর্বোপরি আমার সাথে আছেন সুকণ্ঠী সুদক্ষ একজন উপস্থাপিকা রাবিয়া ম্যাডাম, আছেন ইয়াসমিনা ম্যাডাম, আছেন ছাগলনাইয়া ফেনীর সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উনিও আসবেন, এবং যারা কাছে দূরে বসে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করছেন, শুনছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক অভিবাদন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সর্বহৃদয়ে প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম, এবং সাথে রেঞ্জার গাইডার শিক্ষক হিসাবেও কাজ করছি আমার কলেজের শিক্ষার্থীদের সাথে। আপনাকে ম্যাডাম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আপনি দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে সামাজিক দূরত্ব কতটুকু বজায় রাখা হচ্ছে, যেহেতু আপনিই বলেছেন যে অনলাইন, তাহলে আমাদের শিক্ষার্থীদের সাথে কাছাকাছি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা অনলাইনে আছি, দূরেই আছি, আর মাঝে মধ্যে আমাদেরকে কলেজে যেতে হয়, সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীরা নেই ওখানে, আমরা শিক্ষকরা বিভিন্ন কাজে যাই, সেখানে অবশ্যই সামাজিকতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করার চেষ্টা করি। আমাদের শিক্ষার্থীদের থেকে অনেক বেশি দূরে আমরা মোবাইলে যোগাযোগ করছি, আমাদের অনলাইন ক্লাসগুলোতে তারা ইনভলভ থাকে, সেক্ষেত্রে আমি মনে করি সামাজিক দূরত্ব এখানে বজায় রাখার প্রশ্নই আসে না। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাম। আমার আসলে প্রশ্নটি ছিল যে শিক্ষার্থী অভিভাবকদের সাথে যে আমরা যে অনলাইনে যে ক্লাস করছি, সেখানে সামাজিক সচেতনতার গুরুত্ব কতটুকু, ও সরি, এই বিষয়টি কতটুকু গুরুত্ববহ হচ্ছে সেটাই। এটা তো অবশ্যই গুরুত্ব বহন করেই ম্যাডাম। আমরা শুরুতে যখন দেখেছি স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম কি হবে। যাক, অনেক চড়াই উতরাই করে আমরা এই পর্যায়ে এসে পড়ছি। এখন প্রায় আমাদের শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এই বিষয়ে আমাদের যাদের সাথে যোগাযোগ হচ্ছে তারা কিন্তু যথেষ্ট সচেতন। আমি নিজেও একজন অভিভাবক, সেক্ষেত্রে আমিও আমার দিক থেকে সচেতনতাটা ফিল করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, তাদের সাথে এবং তাদের অভিভাবকদের সাথে সব সময় যোগাযোগ হচ্ছে এবং তাদের সচেতনতা খুবই ফিল করছি। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দরভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি জনাব আল মুমিন স্যার। স্যার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ছাগলনাইয়া ফেনী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। স্যার, স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। জি স্যার, আপনি যুক্ত হতে আমরা আনন্দিত। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো স্যার, আমি শুরুতেই আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষকদের ছাত্রছাত্রী এবং ব্ল্যাকবোর্ডের পরিবর্তে ক্যামেরার সামনে পাঠদান করতে হচ্ছে, আর শিক্ষার্থীরা বই খাতার পরিবর্তে স্মার্ট টিভির পর্দায়। এখন এই যে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন, আপনি এটা কিভাবে দেখছেন, বা অনলাইনে পাঠদানের গুরুত্ব তাৎপর্যটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে এক সময় আমরা বলতাম যে শিক্ষার্থীকে স্মার্টফোন দেবেন না, জি, শিক্ষার্থী স্মার্টফোন দিলে তারা বিপথে চলে যাবে, তারা সেখানে স্মার্টফোনে অন্যান্য বিভিন্ন সাইটে ঢুকবে। কিন্তু আজ প্রয়োজনের তাগিদ এমন হয়ে দাঁড়িয়েছে, 17ই মার্চ থেকে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা
শুরু হওয়ার পর থেকে প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে দেখা গেল যে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে এ নিয়ে খুব সংশয় দেখা দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবং শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনায় গত 29 মার্চ থেকে সংসদ টিভির মাধ্যমে যখন ক্লাস শুরু হলো, সেই সংসদ টিভি কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারতেছিল না, কারণ সংসদ টিভির কানেকশন একদম রুট লেভেলে যে সমস্ত গ্রামগুলি আছে সেখানে অনেক জায়গায় ডিশ কানেকশন আছে, তারা সংসদ টিভির কানেকশনটা পাচ্ছিল না। আমরা আমাদের উপজেলা তো বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু দেখা গেল যে সেখানে তা সম্ভব হচ্ছে না। তারপরে অনলাইন ক্লাসের একটা পরিকল্পনা মাথায় এসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে A2A এর মাধ্যমে যে যার যার প্রতিষ্ঠানের ফেসবুক পেজ খুলে আপনারা অনলাইন ক্লাস চালু করেন এবং প্রতিষ্ঠানগুলি A2A থেকে অনুমোদন নিয়ে আসেন। এতেই দেখা গেল যে A2A থেকে অনুমোদন আসলো, স্কুলগুলির শিক্ষকেরা অনলাইন ক্লাস শুরু করলো এবং ছেলেমেয়েরা স্মার্টফোনের মাধ্যমে অথবা অন্যান্য ডিভাইসের মাধ্যমে সেগুলি দেখতে পাচ্ছে। এতে আমি মনে করি অনেকের দৃষ্টিভঙ্গি অনেক রকম হতে পারে, তো আমার দৃষ্টিভঙ্গি যে যদি এই ডিভাইসগুলি সহজ প্রাপ্যতা না থাকতো, শিক্ষার্থীর হাতে আমরা দিতে না পারতাম, এই বিগত 8-9 মাসে আমরা শিক্ষা ব্যবস্থা থেকে মনে হয় অনেক দূরে চলে যেতাম এবং একটা বছর আমার মনে হয় শিক্ষার্থী তার শিক্ষা জীবন থেকে হারিয়ে ফেলতো। প্রধানমন্ত্রীর সুন্দর দিক নির্দেশনা, এই যে একটা বছর আমরা যে কোনো ভাবে হলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ভিতরে ধরে রাখতে পেরেছি, এ কারণে আমি মনে করি অনলাইন ক্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি স্যার, ধন্যবাদ। স্যার, অনেক ক্ষেত্রে অভিভাবকরা মনে করছেন যে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের কারণে যে তাদের ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে তাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত স্যার? আসলে সতর্কতা অবলম্বন কিছু করা উচিত আমি মনে করি। যেমন একজন শিক্ষার্থীকে, একটা 9-এর শিক্ষার্থীকে যদি আপনি 24 ঘন্টায় স্মার্টফোন হাতে দিয়ে রাখেন, তাহলে দেখা যাবে সে অন্যান্য সাইটেও যাওয়ার চেষ্টা করবে। মানুষ মাত্রই অনুসন্ধিৎসু চিন্তা ভাবনা, আর ছেলেদের কৈশোর মন তাকে বিভিন্নভাবে বিভিন্ন সাইটে টানবে এবং আমাদের দেশে এই সমস্ত সাইটগুলি খুব দ্রুত, আমি যদি ইউটিউবে ঢুকি দেখা যায় আজে বাজে সাইটগুলি খুব দ্রুত আমার কাছে আসে, তখন ওদের মনে আকর্ষণ জাগবে সেগুলি দেখার জন্য। এ কারণেই শিক্ষার্থীকে তার গার্জিয়ান আমি মনে করি অন্তত দিনে 2-3 ঘন্টা ফোন রাখুক, তার মা কাছে থাকুক। একটা মেয়েকে যদি ফোনটা দেয়, মা কাছে থাকুক, বসে থাকুক সেখানে, কারণ মা যদি চাকরিজীবী হয় মাও এখন অবসর, মা যদি গৃহিণী হয় তার অবসর নিরন্তর। আর যদি মা সেই ছেলেকে বা মেয়েকে সময় দিতে পারে, তাহলে দেখবেন যে সেই শিক্ষার্থী বিপথে যাবে না। অনেকে এটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে যে এই 6-7 মাসে অনেক ছেলে মেলে ইচড়ে পাকা হয়ে গেছে এই অ্যান্ড্রয়েড মোবাইল গুলি তাদের হাতে দেওয়াতে। আসলে আমি মনে করি যদি গার্জিয়ান সচেতন হয়, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল তার ক্ষতি করতে পারবে না। তার কাছে আমি 24 ঘন্টা তো মোবাইলটা দিয়ে রাখবো না। আমার ছেলে আমার মেয়ে সেও তো লেখাপড়া করতেছে, তাদেরকে আমরা হয়তোবা 2 ঘন্টা বা 3 ঘন্টা যখন তার অনলাইন ক্লাস দেখবে, সারা দেশের অনলাইন ক্লাস তো তার দেখার না দরকার নাই, তার স্কুলের টিচাররা যে অনলাইন ক্লাসগুলি দেখতে সুযোগ দিচ্ছে সেই ক্লাসগুলি দেখলেই চলে। এবং অনলাইন ক্লাসগুলি একটা সুন্দর বিষয়, আপনি লক্ষ্য করে দেখবেন যে অনলাইন ক্লাসগুলি দেখে তো অনলাইনে থাকে, সন্ধ্যার পরে মা বাবা যখন বাসায় থাকে তখনও সে দেখতে পারে। কাজী দিনের বেলা যদি নাও দেয় মা বাবা তাকে অ্যান্ড্রয়েড ফোন, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যে রাত্রিবেলা বসে একাধারে 3 ঘন্টা অনলাইন ক্লাসগুলি যদি একটা 6-এর বা 7-এর বা 8-এর বা 9-এর শিক্ষার্থী হয়, তার গণিত, তার ইংলিশ, তার বিজ্ঞান, বিশেষ করে কঠিন সাবজেক্ট গুলি সে দেখতে পারলো, এটাতে আমি মনে করি কোনো সমস্যার সৃষ্টি হবে না। জি স্যার, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সহায়তা কামনা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন কমেন্ট অপশনে গিয়ে করবেন। এখানে সম্মানিত স্যারের কাছে আরেকটি প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্যার, যে আপনার উপজেলায় অ্যাসেসমেন্ট কার্যক্রম কিভাবে চলছে স্যার? আমার উপজেলায় প্রথম
সপ্তাহ থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। অ্যাসাইনমেন্ট গুলি দেওয়ার আগে শিক্ষকেরা, আমাদের নির্দেশনা ছিল যে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে আপনি যে অনলাইন ক্লাস করবেন, যে সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিবেন সেই সপ্তাহের অনলাইন ক্লাসের ভিতরে সেই ক্লাসগুলি আপনি করিয়ে নেবেন। যদি সেই অ্যাসাইনমেন্ট বিষয়টা যদি আপনি সেই অনলাইন ক্লাসে করে দেন, তাহলে দেখা যায় শিক্ষার্থীর জন্য সেই অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া হচ্ছে, আপনারা যদি দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে 2-3টা চ্যাপ্টার, খুব কম কম চ্যাপ্টার দিয়ে পড়ার জন্য বলা হয় এবং সেখান থেকে কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয় অ্যাসাইনমেন্ট আকারে। সেই যদি একজন শিক্ষক অ্যাসাইনমেন্ট যেদিন দেবে তার 2 দিন বা 3 দিন আগে তার অনলাইন ক্লাসে সেই চ্যাপ্টার গুলি সম্পর্কে সম্যক ধারণা দেয়, এই চ্যাপ্টার গুলির 2-3টা ক্লাস করে, তাহলে শিক্ষার্থীর জন্য সেই অ্যাসাইনমেন্টটা খুব সহজ হয়। এবং অ্যাসাইনমেন্ট আমি মনে করি আমাদের উপজেলায় খুব সুন্দরভাবে চলছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট গুলি শিক্ষকেরা 2-4 জন আমার কাছে এনেছেন, যে মূল্যায়ন করার পরে দেখা গেল যে অনেক শিক্ষার্থী খুবই ভালো ভালো লিখেছে। অনেকে আমরা মনে করতাম যে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাসাইনমেন্ট করেছি, 6 এর বা 7 এর একটা শিক্ষক একটা শিক্ষার্থী কিভাবে অ্যাসাইনমেন্ট দেবে, এইভাবে অনেকেই কিন্তু চিন্তিত ছিলাম। কিন্তু দেখা গেল যে এই সমস্ত শিক্ষার্থীরা আসলেই ওদের সৃজনশীল চিন্তা ভাবনা, মানুষকে আপনি যত বেশি সৃজনশীলতার দিকে ধাবিত করবেন, তার চিন্তা শক্তি কিন্তু বিকশিত হবে। এ কারণেই দেখা গেছে যে 6-7 এর অনেক ছেলে পেলে খুব সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে এসেছে, যেটা অনেক শিক্ষকের পক্ষেও আমি মনে করি এত সুন্দরভাবে পরিস্ফুটন সহজ হতো না। ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আপনি বিষয়টি আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন। স্যার আমাদের সঙ্গেই থাকুন। আমি চলে যাচ্ছি ইয়াসমিনা শিরিন সিরাজউদ্দিন ম্যাম আপনার কাছে। ম্যাম, আপনার কাছে আমি বিষয়টি জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই অনলাইন পাঠদানের সাথে যুক্ত আছেন। অনলাইন পাঠদানে শিক্ষকরা সাধারণত কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাগুলো উত্তরণে কি প্রত্যাশা করেন আপনি? ধন্যবাদ। আমি ইয়াসমিনা শিরিন সিরাজউদ্দিন। আমি বাংলাদেশ ব্যাংক কলোনি হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। তো আমাদের স্কুলে এই যে 17ই মার্চ থেকে যেহেতু ক্লাস বন্ধ আছে, সে অবস্থায় আমরা জুন মাস থেকে শুরু করেছি অনলাইন কার্যক্রমটা। তো আমরা যেহেতু সন্ধ্যায় করেছি ক্লাস, সেখানে দেখা যাচ্ছে যে স্যার কিছুক্ষণ আগে বললেন যে যেহেতু অনলাইন ক্লাসগুলো সন্ধ্যায় গার্জিয়ান থাকে পাশে, তার অবজারভেশনের সুবিধা হয়, সেভাবে করে ক্লাসগুলো পরিচালনা করা যায়। তো ম্যাডাম, আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেই সম্পর্কে বলতে চাই। অনলাইন ক্লাস করতে গিয়ে সমস্যা যেটা প্রথমত দেখা যায়, যাদের ডিভাইসের সমস্যা, ডিভাইস ক্রাইসিস যদি থেকে থাকে ঘরে, যেহেতু সন্ধ্যায় করা হচ্ছে, দেখা যায় বেশিরভাগ পরিবারে যদি একটাই থাকে ডিভাইস, যদি বাবার কাছেই থাকে আমরা ধরে নেই, সেক্ষেত্রে বাবা হয়তো সন্ধ্যায় ব্যাক করেন বা বাড়ি ফিরে আসেন, হয়তো সেই ডিভাইসটা ব্যবহার করতে পারছে। আর যাদের অবস্থাপন্ন তারা হয়তো ঘরে আরো ডিভাইস থাকে, হয়তো ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, ওই সুবিধা পাচ্ছে। যদি নাও পেয়ে থাকে সেক্ষেত্রে হয়তো সন্ধ্যার পরে, রাতের বেলা, কিংবা আমরা বন্ধের দিনও ক্লাস চালিয়েছিলাম। একদম প্রথম দিকে শুক্রবারে আমরা ক্লাস চালিয়েছি, শনিবারে অনেক কর্মস্থল বন্ধ থাকে, সে কারণে আমরা শনিবারেও ক্লাস চালিয়েছিলাম, তো যেন আমরা শিক্ষার্থীদের সংযুক্ত করতে পারি। এরপরও দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, কিংবা সার্ভারে কোনো সমস্যা, এই জাতীয় ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীরা যুক্ত হতে পারে না। তবে আমরা চেষ্টা করে যাই, যেটা বললেন যে শিক্ষকরা কি কাজ করছে, যেসব অন্তরায় হচ্ছে বা কাজ করতে যে প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, এক তো ডিভাইসের ক্রাইসিস, এছাড়া আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় শিক্ষার্থীরা আগ্রহী হয় না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি, কিংবা অভিভাবক যদি সচেতন কোনো কারণে না হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা শ্রেণী শিক্ষকের মাধ্যমে তাদের সেই সব অভিভাবকদের সাথে যোগাযোগ করি, তাদের সাথে কথা বলি কি কারণে তারা ক্লাসে উপস্থিত থাকছে না, সেটা আমরা জানার চেষ্টা করি। প্রতিদিনের যে ক্লাস চলছে, আমরা একটা কাজ করেছি, সেটা হলো প্রতিটা শ্রেণীর, প্রতিটা শাখার, একটা শ্রেণীতে যে কটা শাখা আছে প্রত্যেকটার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপ খুলেছি। সেখানে আমরা শিক্ষার্থীদের আমার ঘরে আমার স্কুলের যেসব রুটিন কিংবা যে কোনো নির্দেশনা, এখন যখন অ্যাসাইনমেন্টের কাজ চলছে, অ্যাসাইনমেন্টের নির্দেশনা, ক্লাসের ক্ষেত্রে ক্লাসের রুটিন, সমস্ত কিছু
আমরা ওখানে মেসেঞ্জার গ্রুপে দিয়ে থাকি, এবং গার্জিয়ানদের সাথে আমরা সময়ে সময়ে জুম মিটিং এর মাধ্যমেও কথাবার্তা বলি, বা ফোনেও কথা বলি, ফোন করেও আমরা শ্রেণী শিক্ষকরা কথা বলি। ওরা গার্জিয়ানরা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অনেক সময় প্রধান শিক্ষক বা আমি সহকারী প্রধান শিক্ষক আমরাও কথা বলে সমাধান করার চেষ্টা করি। সেভাবে তাদের যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আমরা মোটামুটি বলা যায় প্রায় 80 থেকে 90% শিক্ষার্থীকে কিন্তু যুক্ত করতে পেরেছি অনলাইন ক্লাসরুমে। ক্লাস নেওয়ার ক্ষেত্রে জুম ক্লাসের মাধ্যমে ক্লাস নেওয়ার মধ্যে আমরা চেষ্টা করে যুক্ত করতে পেরেছি। কিছু যারা হয়তো তারপরও পারছে না, তাদের আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিভাবে করতে হবে, কিংবা তার আত্মীয়ের সাথে শেয়ার করে হোক, কিংবা পাশের বাসার আরেকজনের সাথে শেয়ার করে কি করে পড়াটা শেষ করতে পারে সেটার জন্য আমরা বলে দিচ্ছি কিভাবে করতে হবে, কিভাবে পেতে পারে। এই আর কি, এভাবে করে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাম। আপনার এই বক্তব্যের মাধ্যমে আমাদের টিভি স্ক্রিনে যে কিছু প্রশ্ন আমরা দেখলাম সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে থাকুন। আমি শারবারি ম্যাম আপনার কাছে চলে আসছি। ম্যাম, আমি আপনার কাছে একই প্রশ্ন জানতে চাচ্ছি যে সরকার আর কি কি পদক্ষেপ নিলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা আরো সুন্দরভাবে গড়ে উঠবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ম্যাডাম। আমাদের ইয়াসমিনা ম্যাডাম একটু আগেই বলেছেন ওনার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সকলেই শুনেছি। আসলে সরকার তো যথাসাধ্য চেষ্টা করেই যাচ্ছেন, এরপরও আমাদের শিক্ষার্থীদেরকে 100% ইনভলভ করার জন্য যে জিনিসটি প্রয়োজন বলে মনে করি আমি, সেটি হলো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু নেটের প্রবলেমে অনলাইন ক্লাসে জয়েন করতে পারে না, এরা উপভোগ করতে পারে না অধিকাংশ শিক্ষার্থী। সেক্ষেত্রে সরকারের এই পদক্ষেপটি, অর্থাৎ যদি সুলভ মূল্যে নেট ব্যবস্থা করেন আমাদের শিক্ষার্থীদের জন্য, আমি মনে করি যথাযথ হবে। ধন্যবাদ ম্যাডাম। হ্যালো হ্যালো হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ ম্যাম। আমরা আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মোস্তফা আলম। তিনি প্রশ্ন করেছেন যে করোনাকালীন সময় যদি আমরা কেটে উঠি, এরপরেও আমাদের অনলাইন ক্লাস চলবে কিনা, চলমান থাকবে কিনা, এবং শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পক্ষে কিনা আমরা, এই বিষয়ে আসলে হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো ম্যাডাম, আমাকে শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, ধন্যবাদ মোস্তফা আলম সরকার স্যারকে। উনি সুন্দর এবং প্রয়োজনীয় সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমরা যখন করোনার কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করলাম, তখন কিন্তু অধিকাংশ জনগণের মাথায় চিন্তা এসেছিল যে আসলে কি লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমি আমার পরিচিত অনেককে বলতে শুনেছি গরিবের লেখাপড়া শেষ। যথাসাধ্য চেষ্টা করেছি ওনাদের বোঝানোর জন্য। তো যাক, যে প্রশ্নটি হলো করোনা পরবর্তী সময়ে এই অনলাইন ক্লাস কি চলমান থাকবে? আসলে স্যার, যেটা শুরু হয় সেটা সহজে বন্ধ হবে না। আর আমরা সকলেই দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসের কতটুকু প্রয়োজন আছে। এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করার জন্য, তাদেরকে ব্যস্ত রাখার জন্য অনলাইন ক্লাস অনেক বেশি কার্যকর। আমি মনে করি করোনা পরবর্তী সময়েও এই অনলাইন কার্যক্রম থাকা উচিত। আরেকটি প্রশ্ন করেছেন যে সুবিধা বঞ্চিত শিশুদের অনলাইন শিক্ষণ ও করোনাকালীন পড়ালেখা নিশ্চিত করেছেন আপনার
কর্মরত প্রতিষ্ঠানে। স্যার, আমার কর্মরত প্রতিষ্ঠান রাউজান সরকারি কলেজ। স্কুলের তুলনায় কলেজের শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে বলতে আমরা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে মোবাইল দিতে এখনো অনেক ভয় পাই, কারণ আপনারা সকলেই জানেন। বাট কলেজের শিক্ষার্থীদের ওদের ওই বয়সটা চলে আসে, বুঝার বয়স, কি কাজ করলে ভালো হয়, মোবাইলে কতটুকু থাকলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো 100% হয়তো আমরা শিক্ষার্থীদেরকে সুযোগ নিশ্চিত করতে পারিনি পড়ালেখায় অনলাইনে। যাদেরকে করেছি তারা তো হচ্ছে, আর বাকিদের মধ্যে আমি একার দ্বারা হয়তো সম্ভব না, প্রতিষ্ঠানের দ্বারাও সম্ভব না। যে প্রশ্নটা একটু আগেও দিলাম, সরকারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য যদি নেটের ব্যবস্থা, অর্থাৎ সুলভ মূল্যে নেটটা যদি চালু হয়, তাহলে আমাদের সকল শিক্ষার্থী এই অনলাইন কার্যক্রমে সম্পৃক্ত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। স্যার, আমি এখন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, আমি একজন অভিভাবক হিসেবে আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাওয়া, যে আমার সন্তান যে অ্যাসাইনমেন্ট গুলো লিখছে এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন স্যার কিভাবে হবে, বা পরবর্তী ক্লাসে তাদের রোল নম্বর বা এটার মানে প্রভাব কতটুকু এই অ্যাসাইনমেন্টের স্যার? অ্যাসাইনমেন্টের প্রভাব আমি যদি বলতে চাই, তাহলে অ্যাসাইনমেন্টের প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী। একজন শিক্ষার্থী তার ব্যক্তি জীবনে যদি সে উচ্চশিক্ষায় যায়, তাহলে তার এই অ্যাসাইনমেন্ট গুলি অনেক কাজে লাগবে। আর যদি বিদ্যালয়ের বিষয় বলেন, বিদ্যালয়ের রোল নম্বর দেওয়ার জন্য কিন্তু এই অ্যাসাইনমেন্ট নয়। আমরা বারবার বলেছি, এই রোল নম্বর দেওয়ার জন্য কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো এখানে মার্কিং করার চিন্তা ভাবনা করেছে। আমরা প্রধান শিক্ষকদের সাথে জুম মিটিং করেছি, তাদেরকে এই জিনিসটি নিশ্চিত করেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা হলো উত্তম, অতি উত্তম, ভালো, আরো চেষ্টা করতে হবে, এই 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো যদি অতি উত্তম হয়, তাহলে আপনি তাকে রোল নাম্বার 1 দিবেন। একটা অ্যাসাইনমেন্ট অতি উত্তম করলো আর একটি ভালো করলো, তাহলে তাকে কিভাবে করবেন? আর যে রোল নাম্বার আমরা বলেছি, 6 যে ছেলেটা রোল নাম্বার 1 ছিল তাকে আপনি এক রোল নাম্বার দিবেন। 7 যে ছেলেটা রোল নাম্বার 1 ছিল, এটা যেহেতু আমাদের মূল্যায়ন পরীক্ষা হয়নি, 9 যে ছেলেটার 8 যে ছেলেটার 1 রোল নাম্বার ছিল তাকে 1 রোল নাম্বারে দিবেন। এই অ্যাসাইনমেন্ট দিয়ে তার ব্যক্তিক মূল্যায়ন হবে। সেই মূল্যায়নটা শিক্ষক পরবর্তীতে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে কাজে লাগাতে পারে। কিন্তু এ দিয়ে যদি রোল নাম্বার, শিক্ষার্থীর রোল নাম্বার করা হয় বা ক্লাসিফাই করা হয় যে এই ছেলেগুলি আমার 1 2 3 4 5 6 7 8 থাকবে, তাহলে কিন্তু একজন শিক্ষার্থী অনেক সময় বঞ্চিত হবে, যিনি একটা অ্যাসাইনমেন্ট খারাপ করেছে বা 2টা অ্যাসাইনমেন্ট খারাপ করেছে 4টার মধ্যে, সে সঠিকভাবে তার, যেহেতু এটা পরীক্ষা না, আমি বারবার বলছি এটা কিন্তু পরীক্ষা না, কাজে এটার মূল্যায়নটা পরীক্ষার সাথে এক করলে এটা হবে খারাপ এবং শিক্ষার্থীর জন্য সেটা অবমূল্যায়িত হবে। শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য এটা কিন্তু খুব কাজ করতেছে এবং এই মেধা বিকাশটা ডাইভার্সিফাই হবে আমি মনে করি। কারণ এই শিক্ষার্থী এসএসসি পাস করার পরে, আমি যখন এসএসসি পাস করেছি, আমি যতটা না সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি, এই শিক্ষার্থীটা কিন্তু 6 যদি অ্যাসাইনমেন্ট করে, তার পরবর্তী 7 করে, 8 করে, তার সৃজনশীল চিন্তা ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। এ কারণেই আমরা মনে করি যে মূল্যায়ন এটা দেয়া করা দরকার নেই, শিক্ষা মন্ত্রণালয় সেটাই মনে করে এবং এই জন্য প্রজ্ঞাপন দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের দর্শক আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন, অনলাইন ক্লাস আরো বেগবান করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় স্যার? অনলাইন ধন্যবাদ। আমাদের অনলাইন ক্লাস বেগবান করার জন্য আমি মনে করি উপজেলা ভিত্তিক
প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় যেমন শিক্ষা অফিসার আছেন, তাদের একটু আরো সতর্ক হওয়া দরকার। প্রত্যেক জেলার প্রতিদিনের অনলাইন ক্লাসের তথ্য কিন্তু A2I থেকে পাওয়া যাচ্ছে। আমরা প্রতিদিন নোট করতেছি, আমি বিশেষ করে যতটুকু জানি ফেনী স্যার, জেলায়। আমাদের দর্শকও কিন্তু একজন শিক্ষা অফিসার। জি জি জি, এই জন্য আমি বলতেছি, আমার বন্ধু মুস্তফা আলম সরকার ভালো ডাইনামিক একজন অফিসার, উনি এখন সীতাকুণ্ডে কর্মরত। জি স্যার। আমি বলতে চাই যে সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসাররা যদি একটু তৎপর হন, প্রতিদিন অনলাইন ক্লাস কিন্তু দেখা যাচ্ছে। আমি শিক্ষক বাতায়নে যদি ঢুকি, সেখানে প্রতি উপজেলার অনলাইন ক্লাস কত সেটাও দেখা যাচ্ছে, প্রতি জেলার অনলাইন ক্লাস কত সেটাও দেখা যাচ্ছে। একজন অফিসার যদি প্রতিদিন বিকাল বেলা বা সন্ধ্যাবেলা ঢুকে, সে দেখতে পারবে। যেমন আজকে আমি দেখলাম আমার ফেনী জেলায় অনলাইন ক্লাস 63, তার ভিতরে আমার ছাগলনাই উপজেলা হয়েছে 47। ফেনী জেলায় 6টি উপজেলা, আমার ছাগলনাই উপজেলা 47, অথচ অন্য উপজেলাগুলি এরকম ভাবে আগাতে পারে। আমার ছাগলনাই উপজেলার তথ্য যদি আমি দেই, ছাগলনাই উপজেলা করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। আমার 30টি স্কুল, এই 30টি স্কুল A2I থেকে অনুমোদন নিয়েছে। আমার 22টি মাদ্রাসা অনুমোদন নিয়েছে। আমার 4টা কলেজ অনুমোদন নিয়েছে A2I। আমি 100% শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন A2I এর অনলাইন স্কুল হিসাবে অনুমোদন পেয়েছে। এই জন্য আমি A2I কে চিঠি দিয়েছি, A2I আমাকে চিঠি দিয়েছে। আমার উপজেলার সকল শিক্ষক বাতায়নের সদস্য হয়েছে, 100% শিক্ষক। কোন প্রতিষ্ঠানের সরকারি কলেজ আছে একটি, বেসরকারি কলেজ 3টি, কোন কলেজ বা কোন স্কুল কোন মাদ্রাসার কোন শিক্ষক বাতায়নের সদস্য। এখন যদি এই অনলাইন ক্লাসটা বেগবান করতে চায়, তাহলে মাধ্যমিক শিক্ষা অফিসারকে একটু তৎপর হতে হবে। যদি উনি তৎপর হন, শিক্ষক বাতায়নের সদস্য করেন সকল শিক্ষকদের, এবং ওনারা প্রতিদিন ক্লাস দিচ্ছেন কিনা, উনি যদি সন্ধ্যায় অন্তত দেখে, পরের দিন হাই হ্যালো করেন যে আপনার স্কুলের তো কোনো ক্লাস দেখলাম না, এটা হলেই ক্লাসের সংখ্যা বাড়বে এবং আমি মনে করি সেটাতে শিক্ষার্থী যেমন লাভবান হবে এবং ক্লাসও বেগবান। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার, সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। স্যার, আমি এর সাথে আরেকটি প্রশ্নে সংযুক্ত করতে চাচ্ছি, যে অনলাইন ক্লাস বেগবান করার জন্য সামাজিক কোনো আন্দোলনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? মানে আমরা শিক্ষকরা ক্লাস করে গেলাম, অনলাইনে ক্লাস করে গেলাম, কিন্তু আমাদের অভিভাবক শিক্ষার্থী যদি তার গুরুত্ব যদি না বোঝে, তাহলে সেই ক্ষেত্রে কি এটা বেগবান হবে বলে মনে করেন? খুবই ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে শিক্ষকরা ক্লাস করছেন, শিক্ষক অফিসার আপ্রাণ চেষ্টা করছেন, অভিভাবকদের ভিতরে সেই সচেতনতা কিন্তু আসছে না। একদম সত্য কথা। অভিভাবকরা, পুষ্টিময় অভিভাবক হয়তো 35 to 60%, সদরের প্রতিষ্ঠান সেগুলো 60 to 70% গার্জিয়ান সচেতন, কিন্তু মফস্বল এলাকায় 30 থেকে 35% অভিভাবক সচেতন। এ কারণে শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসে ধরে রাখতে হলে অভিভাবকদের কিন্তু সচেতন হওয়া দরকার। আমাদের ওই ম্যাডাম বলতেছিলেন যে এই মোবাইলের যে প্যাকেজ ডাটা, এটা যদি সহজলভ্য না করা যায়, তাহলে অনেক শিক্ষার্থী এই অনলাইন ক্লাসে থাকতে পারবে না। এটা একদম সত্য কথা। আমরাও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসের সমস্যা কি, শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে সহজ দিতে প্রতি মাসে একটা তথ্য দিতে হয়, সেখানে বলা থাকে যে অনলাইন ক্লাস কতগুলি হয়েছে এবং সেই ক্লাসগুলি প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিউয়ার কতজন ছিল এবং সেই অনলাইন ক্লাস করার সমস্যা কি। আমরা ম্যাক্সিমাম প্রতিষ্ঠান থেকে দেখেছি যে এই মোবাইলের যে ডাটা, সেই ডাটার সমস্যা তাদের বেশি, এবং অনেক শিক্ষার্থী হয়তোবা রাত্রিবেলা একটা স্মার্টফোন পেলো, তার বাবা দোকান করে রাত্রিবেলা আসলো পেলো, কিন্তু সেখানে ডাটা নেই। অনেকে ডাটা শুধু কিনে ফেসবুক চালানোর জন্য 10 টাকা 20 টাকার ডাটা, তাতে তো আসলে একটা ক্লাস অনলাইন ক্লাস দেখতে হলে সেখানে তার খরচ আছে। সেই খরচটা যদি সরকার কোনোভাবে স্বল্প মূল্যে ডাটা সরবরাহ করতে পারতো, তাহলে কিন্তু শিক্ষার্থীদের কাছে যেমন জনপ্রিয় হতো এই অনলাইন ক্লাস, গার্জিয়ানরাও এটাকে খুব সহজভাবে মেনে নিত। আপনি সুন্দর প্রশ্নই করেছেন যে গার্জিয়ানরা সত্যিকার অর্থে কি মেনে নিচ্ছে।
গার্জিয়ানদের আসলে এই 8-9 মাসে অনেক গার্জিয়ান দেখা গেছে যারা তারা এই ডাটা ব্যবহারই করতো না। তাদের জন্য তাদের ছেলে মেয়ে 8-এ পড়ে 9-এ পড়ে, তাদের জন্য তো দরকার, তখন তারা এই সমস্যায় পড়েছে। আমি খুব আশান্বিত যে সরকার হয়তো বা এখানে পদক্ষেপ নিবে। যেমন ইউনিভার্সিটির ছেলেদের জন্য, বুয়েটের ছেলেদের জন্য ডাটা সহজ করে দিয়েছে, অল্প পয়সায় ডাটা দেওয়া শুরু হয়েছে। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি। এখানে যে কোনো ভাবে যদি সহজ ভাবে ডাটা সরবরাহ করা যেত তাহলে শিক্ষার্থীরা উপকৃত হতো। গার্জেনদের ভিতরে তখন একটা বোধ তৈরি করতে পারতাম আমরা যে সরকার আপনার জন্য দিচ্ছে, আপনি আপনার ছেলের জন্য করবেন না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথেই থাকুন। আমি এখন ইয়াসমিনা শিরিন ম্যামের কাছে যেতে চাচ্ছি। শিরিন ম্যাম, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব সেক্টরে যে শিক্ষার্থীদেরকে অনলাইনের মাধ্যমে পাঠদান আমরা করে যাচ্ছি। অনেক শিক্ষার্থীরা এই যে স্যার এতক্ষণ যে বললেন যে মোবাইল ডাটা বা স্মার্টফোনের অভাবে আমাদের এই পাঠদানের সাথে যুক্ত হতে পারছেন না। তো এই যারা যুক্ত হতে পারছেন না তাদের কি ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? আর সেই ক্ষেত্রে আমরা শিক্ষক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যে কথা আসলো যে ঝরে পড়ার কোনো সুযোগ আছে কিনা যদি আমরা ডিভাইসের অভাবে অনলাইন ক্লাস করতে না পারি, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, প্রথমত বাংলাদেশ সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যে আমরা সংসদ টিভির মাধ্যমে ক্লাস দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটি শ্রেণীর জন্য উপযোগী যে পাঠ্য বই আছে সেটা বোধগম্য করার জন্য এবং তারা যেন শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত থাকে সেজন্য পাঠদান করে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে দক্ষ শিক্ষক মণ্ডলীর সহায়তায় ক্লাসগুলো নেওয়া হচ্ছে। যদি কোনো স্টুডেন্টের, কোনো শিক্ষার্থীর ডিভাইসের সমস্যা থাকে সেক্ষেত্রে সে ক্লাস সেভাবে শুনতে পাচ্ছেন? শোনা কি যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। রাবে ম্যাডাম কি শোনা জি যাচ্ছে? ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, বলছিলাম হ্যাঁ, সংসদ টিভির মাধ্যমে আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছে আমাদের পাঠ্যটা পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করে যাচ্ছি। তো সেভাবে তারা ডিভাইসের কারণে যে সমস্যাটা, মানে পড়াশোনা থেকে ছুটে যাওয়ার সেই সম্ভাবনাটা নেই। এছাড়া আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস চালাচ্ছি তাদের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেও কথাটা বলেছি যে হয়তো ডিভাইসের কোনো সমস্যা যদি থেকে থাকে, তাদের ঘরে হয়তো ডিভাইস নেই কিংবা তার বাবা তখন বাসায় নেই, হয়তো একটা ডিভাইসই আছে, সেক্ষেত্রে পাশের বাড়ির যে ফ্যামিলিটি থাকে তাদের যদি কোনো ধরনের ডিভাইস থাকে আমরা তাদের কাছ থেকে সহায়তা নিতে বলেছি। প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে ক্লাসটি করার জন্য বলেছি, কিংবা পাশে হয়তো তার সহপাঠী থাকে তার সাথে একই ডিভাইস শেয়ার করে ক্লাসটি করার জন্য বলেছি। পাশাপাশি বলেছি যেন শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষক এবং বিষয় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে পড়াশোনার বিষয়ে যে কোনো জিজ্ঞাসা তারা যেন জেনে নিতে পারে। এভাবে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে কাজগুলো আমরা করেছি। তাহলে আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যদি আমরা সকল প্রতিষ্ঠান, সকল দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এভাবে কাজ করে, সকল প্রতিষ্ঠান যদি এভাবে কাজ করে তাহলে আমার মনে হয় না কোনো শিক্ষার্থী ঝরে পড়ার কোনো সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যাম, সুন্দরভাবে আপনি বিষয়টি উপস্থাপন করেছেন। আমি শারবরী ম্যামের কাছে জানতে চাচ্ছি একই প্রশ্ন, একটু ঘুরিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই। করোনাকালীন সময়ে আমরা দেখছি যে অনেকেরই চাকরি হারাচ্ছেন।
তাদের কর্মস্থল পাচ্ছে, ওই ধরনের পরিবারগুলো জীবিকা নির্বাহের জন্য অনেক আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই যে ঝরে যাওয়ার আছে কিনা বা আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? ধন্যবাদ ম্যাডাম, একদম বাস্তব একটি প্রশ্ন তুলে আনলেন। করোনাকালীন সময়ে যেখানে বহির্বিশ্বগুলো সকলকে সাহায্য করে যাচ্ছে, আমাদের দেশেও করছেন অনেকে। অনেক জনপ্রতিনিধি আছেন যারা এগিয়ে আসছেন জনগণের স্বার্থে, সাহায্যার্থে। আবার দুঃখজনকভাবে এটাও বলতে হয় যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা কর্মচারীদের উপর বিভিন্নভাবে হেনস্থা ঠিক বলা যায় না, যেখানে চাকুরিচ্যুত করছে, এটাকে অমানবিকই বলবো আমি। আবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়ার মতো উপক্রম। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যে কাজে লাগছে, পেটের দায়েই লাগছে, তাদের অভিভাবক চাকুরিচ্যুত, তাহলে সংসার চলবে কি করে? শিক্ষার্থীদেরকেই কাজে লাগতে হচ্ছে, এতে ঝরে পড়ার আশঙ্কা তো অবশ্যই আছে। সে কি তার পেটে রুজি করবে নাকি লেখাপড়া চালাবে? আমি সেক্ষেত্রে মনে করি এই ধরনের ঘটনা যেখানে হচ্ছে এটা সুদৃষ্টি দিয়ে দেখা উচিত। আর করোনাকালীন সময়ে অনেকেই অসহায়, যাদের সক্ষমতা আছে, যাদের একটু সাহায্য করার ক্ষমতা আছে, তারা আমি মনে করি একটু এগিয়ে আসলে আমাদের শিক্ষার্থীরা অন্তত রুজি রোজগারের জন্য লেখাপড়া বাদ দিয়ে চাকুরির সন্ধানে দৌড়াতে হবে না, ফলে আমাদের ঝরে পড়াও হ্রাস পাবে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাম। আমি স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার, স্যার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে করোনাকালীন পরিস্থিতিতে অনেকে চাকরি হারাচ্ছেন, তো আমাদের সর্বরী ম্যাম খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। আপনি এই বিষয়ে যদি কোনো মন্তব্য করেন যে সেই ক্ষেত্রে আমাদের শিশুদের, শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি কতটুকু, বা এই ঝুঁকি থেকে আমরা কিভাবে শিশুদেরকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনতে পারি। আর স্যার এর সাথে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, নিম্ন মধ্যবিত্ত স্তরের জন্য অ্যাসাইনমেন্ট কতটুকু যৌক্তিক? জি স্যার। ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন জনাব জসিম উদ্দিন। জি, দেখলাম যে উনি খুব সম্ভব বক্তার মুন্সি, আরে অথবা ফটিকছড়ির যে কোনো একটা স্কুলের প্রধান শিক্ষক। একসময় আমি ফটিকছড়িতে ছিলাম। আসলে নিম্ন মাধ্যমিক স্তরের অ্যাসাইনমেন্ট যেটা বলতে চাচ্ছি আমরা, অ্যাসাইনমেন্ট তো 6 থেকেই সরকার চালু করে। আমি প্রথম থেকে বলতেছিলাম যে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ ঘটানোর জন্যই এই 6 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত অ্যাসাইনমেন্ট চালু করেছে। আমি যে শিক্ষার্থীকে বলতেছি যে সেই শিক্ষার্থীর জন্য কি দরকার, সেই শিক্ষার্থী কি পারবে, কিন্তু সত্যিকার অর্থে আমি যেই ছেলে বা যেই মেয়ে মোবাইলের বিভিন্ন ডিভাইস চালাতে পারে, মোবাইলের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে, সেখানে আমি পারি না, আমরা সেই ব্যাকডেটের চিন্তা নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না। এ কারণে আমি মনে করতেছি যে নিম্ন মাধ্যমিক শ্রেণীতে যে অ্যাসাইনমেন্ট চালু করেছে সরকার চিন্তা ভাবনা করেই করেছে। 6, 7, 8 এই 3টা ক্লাসকে আমরা নিম্ন মাধ্যমিক বলি, 9, 10 মাধ্যমিক শ্রেণী। কাজী এই মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক দুটার ভিতরে পার্থক্য এক সময় ছিল। এখন 6 এর ছেলে বা 6 এর বা 7 এর বা 8 এর একজন শিক্ষার্থীর যেই লব্ধ জ্ঞান
আমি মনে করি 9-10 শিক্ষার্থীর লব্ধ জ্ঞানের চেয়ে কোনো অংশে কম হবে না। এ কারণেই এটা আমার মনে হয় কোনো খারাপ না। আরেকটি প্রশ্ন এসেছে যে এই করোনাকালীন যে শিক্ষার্থীদের অভিভাবকরা চাকরি হারাচ্ছে, তাতে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে যাবে কিনা। জি স্যার, সেই ক্ষেত্রে আমি স্যার মনে করি এখানে বা আপনাদের কি করণীয়? জি স্যার। আমি ওই ম্যাডামের সাথে একমত। আসলে শিক্ষার্থী ঝরে পড়বে না। শিক্ষার্থী প্রতি বছর এমনি 1-2% ঝরে পড়ে। শিক্ষার্থী কেন ঝরে পড়বে? অনেকের ধারণা স্কুল যদি তার বেতন চায়, একটা স্কুলে 100 টাকা করে বেতন হলে সারা বছরে 1200 টাকা বেতন। কিন্তু আমরা সকল স্কুলের প্রধান শিক্ষকদের বলে দিয়েছি যেন তারা মানবিক হন, এবং আমরা এর ভিতরে সকল শিক্ষকদের, স্কুল, কলেজ, মাদ্রাসা সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি যে সমস্ত শিক্ষার্থীর গার্জিয়ান চাকরি হারিয়েছে, যারা অতি দরিদ্র, যারা দরিদ্র, এই ধরনের অন্তত 50% শিক্ষার্থীদের বেতন মওকুফ করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন যে আপনারা মানবিক হবেন। আমাদের প্রধান শিক্ষকদের কাছে আমাদের সেই অনুরোধ যে আপনারা মানবিক হন। মানবিক হলে যদি শিক্ষার্থী বেতনের জন্য তো স্কুল ছাড়ে, বেতন যদি দিতে পারে তাহলে তো স্কুল ছাড়বে না। কাজী যে শিক্ষার্থীর অভিভাবক দরিদ্র, যদি সে বেতন দিতে না পারে, তারপরেও যদি তাকে প্রমোশন দিয়ে দেওয়া হয়, তাহলে তো লেখাপড়া থেকে ঝরে পড়বে না। এ কারণেই আমার যুক্তি যে শিক্ষার্থী ঝরে পড়বে না। ধন্যবাদ। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি স্যার, আমি সেই প্রশ্নটি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনলাইন ক্লাস বাস্তবে কতটুকু ভূমিকা রাখতে পারছে বলে মনে করছেন? আমি মনে করছি বেশ ভালো ভূমিকা রাখছে। কিছু এলাকা বাদে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় বা আমাদের গ্রামে এমন অবস্থা নাই শিক্ষার্থী যেখানে বাস করে, যেখানে পুরা বাড়িতে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই। এরকম সংখ্যা 15-25% হবে। 15-25% আমরা যদি বাস্তবেও ক্লাস নিতাম, 15-25% শিক্ষার্থী কিন্তু সবসময় পিছিয়ে পড়া থাকে, তারাও ক্লাসে আসে না, এরকম শিক্ষার্থীও থাকে। কাজে যারা আমরা বলি যে অনলাইন ক্লাস আমাদের শিক্ষা ব্যবস্থাপনার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, আমাদের ক্লাসে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে, যে লেখাপড়া করছে তারা লেখাপড়া করছে না, আমি মনে করি তারা সঠিক তথ্য দিচ্ছেন না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, কোন শিক্ষার্থী যদি নিজ স্কুল থেকে দূরে অবস্থান করে, তাহলে যে নির্দেশনা আছে তা কি একজন শিক্ষার্থী নিতে পারে? এর ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কেমন হতে পারে? আসলে সরকার অনেক দিক চিন্তা করে কিন্তু এই নির্দেশনা দিয়েছে। যদি শহর থেকে, চট্টগ্রাম, ঢাকা, এরকম সিটি কর্পোরেশন থেকে যদি তারা এসে যায় গ্রামে, তাহলে এই ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। আমার চোখে এখনো পর্যন্ত সেরকম শিক্ষার্থী পড়েনি যারা একদম গ্রামে চলে এসেছে। যদি আসে তাহলে সরকারের নির্দেশনা কিন্তু এমন আছে যে পার্শ্ববর্তী যে স্কুলেই যাবে সেই স্কুল তার অ্যাসাইনমেন্ট নিতে বাধ্য। যদি না নেয়, জি স্যার। স্যার ধন্যবাদ। স্যার আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে স্যার। স্যার আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে গেছে। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি স্যার। করোনার পরবর্তী সময় নিশ্চয়ই আমরা এই করোনার এই পরিস্থিতি আমরা অবশ্যই জয় করব এবং একটি সুন্দর পরিবেশে আমরা আবার ফিরে আসবো, এটাই আমরা সবাই আশা করি। তো করোনা পরবর্তী সময় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার্থী সুরক্ষায়
আমাদের কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, বা আমাদের শিক্ষকদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন? করোনা পরবর্তীতে যে প্রস্তুতিটা দরকার, করোনা কবে শেষ হবে এই বিষয়টা কিন্তু এখন আমরা নিশ্চিত নই। প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে সেকেন্ড ওয়েভ আসছে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে সেকেন্ড ওয়েভ এসে গেছে। আমাদের এখন আমরা দেখছি এখন যেমন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। কাজেই কবে শেষ হবে তা বলা যাচ্ছে না। উপজেলা পর্যায়ে এনসিটিভি কিন্তু নতুন বই পাঠানো শুরু করে দিয়েছে। আমার উপজেলায় 2021 সনে নতুন বই এসে গেছে। এখন সরকারের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে যে যদি আমরা ফেব্রুয়ারি বা মার্চে ক্লাস চালু করতে পারি তাহলে পুরানো বছরের যে শিক্ষার্থীরা এখন 80 উঠলো তার 7 কিছু ক্লাস চালু রাখবে, যে শিক্ষার্থীরা 7 উঠলো 6 কিছু ক্লাস চালু রাখবে। এ কারণেই কিন্তু সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে যে পুরানো বই যেন শিক্ষার্থীরা বিক্রি বা কারো কাছে না দিয়ে দেয়। বিশেষ করে কঠিন বিষয় গণিত, বিজ্ঞান, ইংরেজি এই বিষয়গুলি যেন তারা অন্তত 3 মাস সেই বিষয়গুলি সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে, সেজন্য সরকারের একটা চিন্তা ভাবনা আছে। আল্লাহই জানেন আসলে কবে এই করোনা শেষ হবে। যদি তারপরও আরো ডিলে হয় তাহলে হয়তো এই সিদ্ধান্ত থেকে সরকারকে চলে আসতে হবে, অন্য কোনো সিদ্ধান্ত দেবে, তখন আমরা সেটা চিন্তা করব। আর শিক্ষকদের ভূমিকা হওয়া উচিত করোনা শেষ হলে যেন শিক্ষকেরা এখন যেরকম প্রচেষ্টা চালাচ্ছেন, আসলে সত্যিকার অর্থে শিক্ষক কিন্তু বসে নেই। অনেকে মনে করছেন যে শিক্ষকেরা বসে বসে খাচ্ছেন, যার যার বাড়িতে চলে গেছেন, তা নয়। আমি মনে করি শিক্ষকেরা প্রচুর পরিশ্রম করছেন। যে শিক্ষকটা এই কম্পিউটার বিষয়টাই জানতো না, অনলাইন ক্লাস দিতে জানতো না, সেই শিক্ষক এখন কিন্তু অনলাইনে ক্লাস দিচ্ছেন। কাজী ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। শিক্ষকেরা শিক্ষার্থীর মঙ্গল চান, তারা তাদের পুত্র তুল্য। কাজী তাদের যেভাবে মঙ্গল হবে সে চিন্তা করেই তারা প্রচেষ্টা চালাচ্ছেন। আমিও মনে করি করোনা পরবর্তী সময়ে তারা তাদের সেই সরকারি দিক নির্দেশনা মোতাবেক সেইভাবে ক্লাস নেবেন এবং দরকার হলে বেশি ক্লাস নিয়েও করোনার যে ক্ষতি আমরা মনে করি সেই ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ স্যার। স্যার সুন্দরভাবে আমরা অনেক বিষয় উঠে এসেছে। আমরা আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জমা ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সুন্দরভাবে পেয়েছি। ইয়াসমিন শিরিন ম্যাম, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। ইয়াসমিনা শিরিন ম্যাম, যে একটা বিষয় যে আমরা এই করোনাকালীন সময় একটি বিদ্যালয়ে যতজন শিক্ষক আছি সবাই কিন্তু অনলাইনের সাথে যুক্ত নই। অনলাইনে মানে ক্লাস পাঠদানের ক্ষেত্রে, তো যারা পাঠদানের বাইরে আছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি, কি বলতে চান? ধন্যবাদ ম্যাডাম। আমি বাংলাদেশ ব্যাংকর্ণী উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি সহকারী প্রধান শিক্ষক হিসেবে। আমার এখানে যতজন টিচার আছেন, যতজন শিক্ষক আছেন, এখানে সব শিক্ষকই অনলাইন ক্লাসের সাথে জড়িত আছেন। আমরা প্রতি সপ্তাহের প্রারম্ভে একটা অনলাইন ক্লাস রুটিন তৈরি করি প্রতিটি ক্লাসের জন্য। 6 থেকে 10 প্রতিটি ক্লাসের জন্য কোন সাবজেক্টের ক্লাস হবে, কটার সময় হবে, কোন টিচার সেই ক্লাসটি গ্রহণ করবেন, কটা থেকে কটা পর্যন্ত ক্লাসটি হবে, সেভাবে করে আমাদের একটি প্ল্যান রুটিন প্রতি সপ্তাহের প্রারম্ভে আমরা তৈরি করে শিক্ষকদের কাছে যেমন দেই, যেন তারা সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করে যদি ডিজিটাল ক্লাসের মাধ্যমে ক্লাস নিতে চান কিংবা যদি বোর্ড ব্যবহার করেও ক্লাস নিতে চান, তারা যেন তাদের প্রস্তুতিটা নিতে পারেন। যেহেতু আমরা সবাই জানি ক্লাসরুমের তুলনায় এখানে আমাদের উপস্থাপন করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। তো সেগুলোর জন্য যে যেরকম আমাদের ক্লাস টাইম, লেংথ অফ টাইম, অর্থাৎ আমি যদি বলি সময় ব্যাপ্তি, একটা ক্লাসের সময় ব্যাপ্তি আমাদের প্রথম পিরিয়ডের জন্য 60 মিনিট এবং প্রতিটি অন্য পিরিয়ডের জন্য থাকে 50 মিনিট। কিন্তু জুম ক্লাসের মাধ্যমে যখন আমরা ক্লাসটি করি তখন আমরা সর্বোচ্চ 40 মিনিটের মতো সময় পাই একটি ক্লাসে। তো সেই সময়ের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা আছে। আর যদি কোনো কারণে নেটওয়ার্কের কোনো ধরনের সমস্যা হয় তো সেই কারণেও হয়তো পিছিয়ে যাওয়ার সুযোগ থাকে। সেই কারণে আমরা আগে থেকেই রুটিনটা পাবলিশ করে থাকি যেন শিক্ষকরা তাদের পাঠ্য যেটি পাঠদান করবেন
যে টপিকটি নিয়ে আলোচনা করবেন সেটা নিয়ে তারা নিজেরা পড়াশোনা করেন, কিভাবে উপস্থাপন করলে তাদের শিক্ষার্থীদেরকে পুরোপুরি বোধগম্য ভাবে দিতে পারেন, পাঠটা দিতে পারেন, সেভাবে করে ক্লাসটি তৈরি করেন, সেভাবে ক্লাসটি উপস্থাপন করেন। দ্বিতীয়ত, আপনি বলছিলেন যে শিক্ষকরা সবাই নিয়োজিত আছে কিনা। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকই অনলাইন ক্লাসের সাথে জড়িত, তো সেই কারণে সবাই করছেন। এবং পাশাপাশি আমি শিক্ষার্থীদের জন্য একটা নির্দেশনা আছে যে আমরা যদি কোনো ক্লাসে শিক্ষার্থী মিস করে থাকে, কোনো সেকশনের ক্লাস, আমরা সেকশন প্রতি ক্লাস রুটিন করে থাকি, কোনো সেকশনের কোনো শিক্ষার্থী হয়তো সেই শাখার ক্লাসটি করতে পারেনি কোনো কারণে, সেক্ষেত্রে অন্য শাখার যখন এই একই ক্লাসটি চলছে, একই সাবজেক্টের ক্লাসটি চলছে, তখন সে চাইলে সেখানে যুক্ত হয়ে ক্লাসটি দেখতে পারে, শুনতে পারে এবং প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সমাধানও নিতে পারে। এবং আপনাকে আরো একটু জানাতে চাই, আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা প্রতিটি শ্রেণী এবং শাখার জন্য মেসেঞ্জার গ্রুপ খুলেছি, যেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করেন প্রতিটি শ্রেণী শাখার শ্রেণী শিক্ষকগণ, এবং প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমরা সেটি মনিটর করছি। পাশাপাশি সকল বিষয় শিক্ষক সেখানে যুক্ত থাকেন, ক্লাস শিক্ষার্থীরা ক্লাস করার পরে কি কাজ করবে, বাড়ির কাজ কি থাকবে, কিংবা তাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে সেটার সমাধান দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের স্কুলে সব শিক্ষকই আসলে অনলাইন ক্লাসের সাথে যুক্ত, তো সেই জন্য অন্যান্য স্কুলে যদি কোথাও এরকম হয়ে থাকে, কোনো ঘটনা শিক্ষকরা হয়তো কেউ কেউ পাঠদান করছেন না, আমি মনে করি তারা আসলে অনলাইন প্রযুক্তির সাথে তাদের পরিচিত হওয়া দরকার। কারণ যেহেতু এটা একদম প্রথমে একটা প্রশ্ন এসেছিল যে করোনাকালীন পরবর্তী সময়ে আমরা অনলাইন ক্লাসটি কি অব্যাহত রাখবো কিনা। আমি নিজে মনে করি যে এটা রাখা উচিত, কেননা আমি এই আচ্ছা যদিও প্রশ্নের বাইরে চলে যাচ্ছে, তারপর আমার মনে হয় একটু আমার মতামতটা যদি দিতে সুযোগ দেন আমি দিতে পারি। জি ম্যাম বলুন। জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, স্যার একটা প্রশ্ন করেছিলেন যে করোনাকালীনের যখন আমরা এই সময় থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসব, তখনও কি আমরা অনলাইন ক্লাসরুম চালু রাখবো কিনা। আমার কাছে মনে হয় যে আমরা যারা দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের আগে সিস্টেম ছিল আমরা ক্লাসের পরে হয়তো একটা ক্লাসের ব্যবস্থা করার একটা নিয়ম ছিল যে আমরা দুর্বল শিক্ষার্থীদেরকে যেন অন্য শিক্ষার্থীদের সমপর্যায়ে নিয়ে আসতে পারি, সেজন্য এক্সট্রা ক্লাস করানো। আমরা চাইলে কিন্তু স্কুলে অতিরিক্ত সময় না রেখে অনলাইনের মাধ্যমে এই ধরনের পিছিয়ে পড়া শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার কাজটি করতে পারি, তাতে হয়তো স্কুলে বেশি সময় তাকে থাকতে হলো না। আবার পাশাপাশি একজন শিক্ষক তার সেই দুর্বল শিক্ষার্থীকে তার যে দুর্বলতাগুলো আছে সেগুলো সমাধান দিয়ে তাকে অন্যান্য শিক্ষার্থীদের সমগোত্রে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ ম্যাম সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমি সরবরি ম্যামের কাছে জানতে চাচ্ছিলাম, বলতে পারি এটি আমার শেষ প্রশ্ন। ম্যাম, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সমস্যা বা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় অনেক বিষয় আলোচনা করলাম। তো সেই ক্ষেত্রে সকল বিষয়কে যদি আপনি একসাথে দেখে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে কি পরামর্শ দেবেন শিক্ষা ক্ষেত্রে? তুমি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন না? হ্যালো ম্যাডাম, নেটে খুবই ডিস্টার্ব, দুঃখিত, আপনি কাইন্ডলি আবার যদি প্রশ্নটি করেন। জি ম্যাম, আমি জানতে চেয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীদের যে কিছু সমস্যা আমাদের দর্শক অভিভাবক তুলে ধরেছেন বা আমরা আলোচনা করলাম, তো সবকিছু মিলে শিক্ষার্থীদেরকে আপনি শিক্ষা যে এই বছরের পড়াশোনার সাথে যুক্ত থাকার জন্য বা পরবর্তী ক্লাসে তাদের উত্তরণের ক্ষেত্রে তাদের যে প্রতিবন্ধক সব মিলিয়ে শিক্ষার্থীদেরকে কি পরামর্শ দিবেন আপনি? ধন্যবাদ ম্যাডাম, অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন। আসলে আমাদের যে বর্তমান ক্রাইসিসের সাথে কিভাবে এই ক্রাইসিস থেকে আমরা বের হব তারও কিন্তু নির্দেশনা সরকার থেকে আমরা পাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নতা না ঘটে, সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সব প্রতিষ্ঠানের উদ্যোগে, প্রশাসনিক লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলেই।
তো আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের এটুকুই পরামর্শ হবে, প্রতিটি ক্লাসে আমরা কিছু কথা বলে দিই। আমাদের প্রাতিষ্ঠানিক যে ক্লাসগুলো আছে সেগুলো তো আমরা জুম অ্যাপস এর মাধ্যমে নেই। যারা আছে তারা পাচ্ছে, ক্লাসে যারা থাকে। আর যারা থাকে না, আমরা কলেজ পেজে বা প্রতিষ্ঠানের পেজে এগুলো আপলোড করে দিই, পরবর্তীতে তারা দেখে, দেখার সুযোগ পেলে দেখে। আর যে কথাটা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যে ঘাটতিটা আছে, অর্থাৎ আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে, শিক্ষকরা, শিক্ষার্থীরা তা কতটুকু নিতে পারলো, রিসিভ করলো কতটুকু, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। কারণ জানেন, বুঝতেও পারছেন। তো আমি এটুকু বলবো যে শিক্ষার্থীরা না থাকলেও তারা যেন তাদের পাঠ্য বই পড়া থেকে বিরত না থাকে। বিভিন্ন কারণে, ডিভাইসের অভাবে, ডাটার অভাবে তারা অনলাইন ক্লাসে সময় মতো নাও থাকতে পারে, বাট তাদেরকে রুটিন ওয়াইজ লেখাপড়া চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং এটি করতেই হবে। কারণ সামনে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে। একটা পর্যায় থেকে উত্তীর্ণ হলো, কিন্তু ভবিষ্যৎ তো সামনে রয়ে গেছে। আমরা অনলাইন ক্লাসে যে পাঠগুলো দিচ্ছি তার বাইরেও আরো অনেক কিছু রয়ে যাচ্ছে। এগুলো তাদের নিজেদের অভ্যাসের মাধ্যমে, পড়ার মাধ্যমে, রুটিন ওয়াইজ তারা যাতে নিয়মিত রিডিং পড়ে, পাঠ্যপুস্তক পড়ে, এই ব্যবস্থাটা থাকতে হবে তাদের। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা যে স্তরে আছি না কেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো একটি নৌকায় হাল পাল সবই আছে, যদি মাঝি না থাকে তাহলে সে নৌকার গন্তব্য কোথায়, তাই তো? তো শিক্ষার্থী এবং অভিভাবক যদি এখানে তাদের ভূমিকা পালন না করেন, তাহলে আসলে আমাদের এই যে চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তো আমি এখন স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের শিক্ষকদের ক্ষেত্রে আপনার আমাদের পরামর্শ কি, আমাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন আরো সুন্দরভাবে, আরো কার্যকরভাবে আমরা আমাদের পাঠদান দেওয়ার ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের কাছে আমাদের এই যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি পরামর্শ আপনি দিবেন স্যার? চোখে চোখে রাখতে পারি, তাহলেই কিন্তু সম্ভব শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীর উন্নয়ন। এখন চোখে চোখে রাখা শিক্ষকের দায়িত্ব। একসময় যখন সে স্কুলে আসতো 10টা থেকে 4টা পর্যন্ত শিক্ষকের চোখে চোখে থাকতো, এখন সে আমাদের থেকে বাইরে, শিক্ষকের থেকে অনেক বাইরে। এখন চোখে চোখে রাখার ব্যাপারে সরকারের যেমন নির্দেশনা, আমরাও বলি, একটা ক্লাসে যদি 100 স্টুডেন্ট থাকে আমার স্কুলে, সেই ক্লাসের পাঠ নেয় কতজন শিক্ষক? যদি 5 জন শিক্ষক থাকে তাদেরকে 20টা করে নাম্বার তাদের হাতে দিয়ে দেবেন। প্রতিদিন না পারুক 3 দিনে একবার, 3 দিনে না পারলে সপ্তাহে একবার সেই ছেলেটার বাবার সাথে যেন যোগাযোগ করে, যেন আপনার ছেলেটা কেমন আছে। এই করোনাকালীন সময় প্রথম শুভেচ্ছা জ্ঞাপন করবে, পরবর্তীতে বলবে যে এই সময় তো স্কুল বন্ধ, আমরা যে অনলাইন ক্লাসগুলি দিচ্ছি সেই ক্লাসগুলি কি সে করছে, আপনি একটু খেয়াল করেন। এতে হবে কি, সেই শিক্ষার্থীর অভিভাবক যেমন মনে মনে পুলকিত হবে এবং ভাববে যে আমার শিক্ষার্থী সম্পর্কে স্কুলের স্যার খবর রাখেন। আমরা কিন্তু এই ব্যবস্থাটা চালু রেখেছি। অনলাইন ক্লাস শুধু করলেই চলবে না, সেই শিক্ষার্থীরা সেগুলো দেখছে কিনা যদি আমরা ফলো আপ না করি, তাহলে কিন্তু অনলাইন ক্লাস আকাশেই থাকবে, আমাদের শিক্ষার্থীর কানে পৌঁছবে না। আর শিক্ষা যারা দুর্মুখ তারা কিন্তু বলছে যে অনলাইন ক্লাস ক্ষতি করছে, অনলাইন ক্লাস কাজে লাগছে না, শিক্ষার্থী দেখছে না। যে সমস্ত জায়গায় শিক্ষকরা তৎপর, সেখানেই দেখা যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও তৎপর। যেখানে শিক্ষকেরা ঘুমিয়ে আছেন সেখানে কিন্তু শিক্ষার্থীরাও ঘুমিয়ে আছে, তারা পিছিয়ে ঠিকই পড়ছে। এই কারণে শিক্ষকদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে শিক্ষার্থীর খোঁজ খবর নেবেন। ক্লাস চালু থাকাকালীন যেমন আপনাদের খুব নখদর্পণে ছিল শিক্ষার্থীরা, তাদেরকে বাই নেমে অনেক শিক্ষক চিনতেন, এখন আপনারা দয়া করে তাদেরকে একটু ফোন দেবেন, হাই হ্যালো করবেন, আপনার ছেলেটা কেমন আছে, দরকার হলে ছেলের সাথেও একটু কথা বললেন, তাহলে
শিক্ষা ব্যবস্থাপনায় সরকার যে আমূল পরিবর্তন এনে দিয়েছে, যেটা হয়তো আমরা 2030 সনে অনলাইন ক্লাসের কথা চিন্তা করেছিল, ডিজিটাল বাংলাদেশ যখন হবে, ডিজিটাল বাংলাদেশে শিক্ষক অনলাইন ক্লাস করবে, শিক্ষার্থী ল্যাপটপ নিয়ে অথবা ট্যাব নিয়ে আসবে, সেই দিকে আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। এ কারণেই আমার একটা পরামর্শ যে শিক্ষকরা দয়া করে খবর নেবেন, তাহলেই গার্জিয়ান খুশি হবে এবং শিক্ষার্থী পড়ার টেবিলে বসবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শিক্ষারআলো.com এই পেজটি আমাদের নির্বাহী সম্পাদক মারুফ সোহেল, তিনি আমাদের দূর দূরান্ত থেকে এই যে শিক্ষারআলো.com এর মাধ্যমে একত্র করছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা আদান প্রদান করতে পারছি। সেই ক্ষেত্রে স্যার শিক্ষারআলো.com এ এসে আপনার অনুভূতি যদি প্রকাশ করেন স্যার। ধন্যবাদ। শিক্ষারআলো.com এ এসে আমি আসলেই খুবই নিজকে ধন্য মনে করছি। আজকের যে অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা দেখছেন, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসাররা দেখছেন, প্লাস অভিভাবকরা দেখছেন, তাতে আমি মনে করি তারা সমৃদ্ধ হচ্ছেন এবং শিক্ষার আলো, এই শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে যেই অভূতপূর্ব ভূমিকা পালন করছে, সেজন্য শিক্ষার আলোকে ধন্যবাদ এবং নির্বাহী সম্পাদক মারুফ সাহেবকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। সর্বরী ম্যাম, আপনার অনুভূতি যদি ব্যক্ত করতেন। আমি তো শুরুতেই বলেছিলাম শিক্ষারআলো.com আসলে কম না বেশি, শিক্ষারআলো বেশি। আলো ছড়িয়ে যাচ্ছেন আপন যোগ্যতায়, জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমার সাথে চৌকস দুজন আছেন, শিক্ষক এবং শিক্ষা অফিসার, বাট আমি অতি সাধারণ একজন মানুষ। আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর শিক্ষারআলো.com এর প্রতি এত বেশি কৃতজ্ঞতা আমার যে অনলাইনে কাজ করে যাচ্ছি, এটাও ওয়ান কাইন্ড অফ স্বীকৃতি। ভালো লাগছে, এই দেশের জন্য কাজ করে যাচ্ছি, আমার শিক্ষার্থীদের জন্য কাজ করছি। এখানে আমি একটি কথা বলি, আমি বেশ কয়েকটি দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। মালয়েশিয়াতে যেবার গেলাম, সেখানে একটা প্রোগ্রামে আমি সহপাঠক্রমিক কার্যক্রমের প্রোগ্রামে গেলাম, বাট ওখানকার এক শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, আমাদের কাজের বাইরে গিয়ে শিক্ষক থেকে একটা অনুমতি নিয়ে অনলাইনে কি যেন করছে অনেকক্ষণ। আমি খুব কৌতূহলী হলাম, জিজ্ঞেস করলাম ঘটনা কি, এই কাজ না করে অনলাইনে এখন বলে যে আমার ক্লাস হচ্ছে অনলাইনে, পরীক্ষা হবে তো তাও অনলাইনে। আমি সেদিন অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম এরা কত বেশি এগিয়ে, আমাদের দেশে অনলাইনে সবকিছু হয়, আমরা তো ভাবতেও পারি না আমাদের দেশে। কিন্তু এই পর্যায়ে এসে বুঝলাম আমাদের সরকারের যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এটা মনে হচ্ছে করোনায় আমাদেরকে এগিয়ে দিল। এবং এগিয়ে দেওয়ার সাথে শিক্ষারআলো.comও যেন পিছিয়ে নেই, তিনিও যেন সহযোদ্ধা রূপে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ শিক্ষারআলো.com এর সম্মানিত নির্বাহী সম্পাদক, ওনার জ্ঞান গর্ব চিন্তাধারা মননশীলতা দিয়ে এই যে আমাদের মতো শিক্ষকদেরকে এইভাবে নিয়ে আসছেন, সকলের সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমাদেরকে শুনছেন সকলে, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, এবং শিক্ষারআলো.com এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। আসলে উন্নত বিশ্বের সাথে আমরাও এগিয়ে যাচ্ছি, এটাই আমাদের কাম্য। ইয়াসমিনা শিরিন ম্যাম, আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। সবরী ম্যাডাম খুব সুন্দর একটা কথা বলেছেন এবং স্যার মমিন স্যার যা বলেছেন, আমরা কেউ কাউকে চিনি না, আজকে আমরা এই প্ল্যাটফর্মের সুবাদে একজন একজনের সাথে পরিচিত হলাম, এক একজন এক এক জায়গায় কাজ করছি, এক এক ফিল্ডে কাজ করছি।
কেউ কারোর সাথে পরিচিত না। ম্যাডাম আছেন কলেজে, স্যার আছেন, আমাদের সবাইকে নিয়ে, হয়তো অন্য থানায় কিন্তু আমাদের সবাইকে নিয়েই আছেন, শিক্ষকদের নিয়েই স্যারের কার্যক্রম। এবং শিক্ষাআলো.com-এ যে মারুফ সোহেল সাহেব যে যোগাযোগ করলেন, আমাদের এক জায়গায় নিয়ে আসলেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক অভিনন্দন যে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এক এক জায়গার এক এক কার্যক্রমের সাথে আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে পারছি, পাশাপাশি শিখতে পারছি, জানতে পারছি আমার এলাকায় বা আমার কর্মস্থলে যে জিনিসগুলো ঘাটতি আছে বা জানতে পারিনি, করতে পারিনি, সেগুলো হয়তো ভবিষ্যতে করতে পারবো, সে সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং ম্যাডাম রাবেয়া ম্যাডামকেও ধন্যবাদ এত সুন্দর করে সাবলীলভাবে উপস্থাপনা করার জন্য। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আমরা আবার কখনো কোনোদিন হয়তো মিলিত হব, দেখা হবে, কথা হবে, যখন করোনা থাকবে না। আমরা ফিজিক্যালি আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ, ভাব বিনিময় করার সুযোগ পাবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে ম্যাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার আসলে অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না, যে এত ভালো লাগছে। আমি এই শিক্ষাআলো.com এর আয়োজনের মাধ্যমে অনেক গুণী শিক্ষকদের সাথে, অনেক গুণী শিক্ষা অফিসারদের সাথে আমি যুক্ত হতে পারছি, আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পারছি। সেজন্য আসলে সত্যি সোহেল মারুফ স্যারকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ, শ্রুতি দর্শক শ্রোতা। নিশ্চয়ই এই সময়টুকু আপনারা কিভাবে মূল্যায়ন করেছেন আমি জানি না, তবে আমরা খুব সুন্দর একটি সময় পার করলাম। অনেক তথ্য, অনেক সমস্যার অনেক সমাধান আমরা তুলে ধরতে চেষ্টা করেছি আপনাদের কাছে। মনে হচ্ছে যেন শেষ হয়েও হলো না শেষ, আরো দীর্ঘ পথ যদি আমরা এভাবে কথা বলতে বলতে পার হতে পারতাম, অনেক ভালো লাগতো। তারপরেও আমি আশা করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে আমি হয়তোবা আবার কোনো একটি অনুষ্ঠানে একত্রিত হতে পারবো, সেই আশা ব্যক্ত করেই আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ।